পেয়েছো নাকি? প্রকাণ্ড তেঁতুল গাছের ডালে ঝুলতে থাকা লাশটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবুজের দিকে। লাশের চোখ দুটো যেন ঠিক বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটাও অনেকটা বেরিয়ে এসে গালের এক পাশে ঝুলে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে সবুজ এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না। হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় সবুজ নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না। ওর মনে হচ্ছে ঝুলন্ত বিভৎস লাশটা ওর দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসছে। হঠাৎ চারদিক থেকে দমকা হাওয়া বইতে শুরু করলো। প্রচণ্ড বেগে ঝড়ের মতো বাতাস বইছে। এই বাতাসের দাপটে ঝুলন্ত লাশটা ধপ করে উপর থেকে মাটিতে আছড়ে পড়ল। আস্তে আস্তে লাশটা এবার উঠে দাঁড়ালো। লাশটার ঘাড় একপাশে কাত করা, আর মুখের একপাশে ঝুলে থাকা জিহ্বা দিয়ে ফোট ফোট রক্ত পড়ছে। লাশটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। সবুজ বুঝতে পারল এরপর ঠিক কি হতে চলেছে। নিজেকে বাঁচাতে দৌড়াতে শুরু করলো। পেছন দিক থেকে ধাপধুপ শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে বড় বড় পা ফেলে কেউ সবুজকে ধরতে আসছে। পেছনে তাকানোর মতো সাহস ওর হয়ে ওঠেনি। হয়তো সেই লাশটাই এগিয়ে আসছে। সবুজ প্রাণপণে দৌড়ে চলেছে। নদীর পাড়ে আসতে কিছু একটাতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে হাতে ব্যথাও পেয়েছে খুব, তবুও অনেক কষ্টে উঠে দাঁড়ালো। কিসে হোঁচট খেয়ে পড়ে গেল সেটা দেখতে ঘুরে তাকালো সবুজ, আর যা দেখলো তাতে ওর দম বন্ধ হয়ে যাবার উপক্রম। দেখলো একটা বিভৎস লাশ মাটিতে পড়ে আছে, মুখের যেখানে সেখানে কাটা। দেখে বোঝা যাচ্ছে ধারালো কিছু দিয়ে কেটেছে। লাশটার চোখ দুটো বন্ধ। ধপ করে চোখ মেলে তাকালো। সবুজ চিৎকার করতে নিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে লাশটা উঠে দাঁড়িয়ে কুৎসিতভাবে হাসতে লাগলো। সবুজ এবার খেয়াল করলো এই লাশের চেহারা ঠিক তেঁতুল গাছের ঝুলন্ত লাশটার মতন। এবার ওর মনে মৃত্যুর ভয় ঢুকে গেল। দ্রুত হেঁটে নদীর পাড়ে চলে গেল। ঘাটে একটিমাত্র নৌকা বাঁধা আছে, কিন্তু কোনো মাঝি নেই। নিজের জীবন বাঁচাতে দ্রুত নৌকায় উঠে বৈঠা নিয়ে নৌকা চালাতে লাগলো সবুজ। নৌকা যত মাঝ নদীর দিকে যাচ্ছে, তত পাড়ের দিক থেকে গোঙানির আওয়াজ ভেসে আসছে। হাড় হিম করা সেই শব্দ। যত রকমের দোয়া মুখস্থ আছে সব পড়তে লাগলো সবুজ, কিন্তু এই কঠিন বিপদের মাঝে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। নৌকা যখন মাঝ নদীতে এসেছে, ঠিক তখনই সবুজ খেয়াল করলো ওর সামনে নৌকার ওই মাথায় একটি মহিলা হাঁটু ভাঁজ করে মুখ গুজে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে সামনে ঝুলে আছে। চাপা কান্না কানতে লাগলো মহিলাটা। সবুজ মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কথা বের হচ্ছে না, হয়তো অতিরিক্ত ভয়ের কারণে। কান্না থামিয়ে সবুজের দিকে তাকালো মহিলা। বুকের ভেতর ধপ করে উঠল ওর। মহিলার চোখ একদম সাদা, মনে হচ্ছে দুটো ডিম রাখা হয়েছে চোখের কৌটায়। হামাগুড়ি দিয়ে সবুজের দিকে এগিয়ে যাচ্ছে মহিলা। মাঝ নদীতে থাকার কারণে সবুজ পালাতেও পারছে না। এদিকে মহিলা ধীরে ধীরে ওর কাছে চলে এসেছে। কাছে আসা মাত্রই খপ করে গলা চেপে ধরল ওর। এরপর সবুজকে সাথে নিয়েই ঝাঁপিয়ে পড়ল নদীতে। একটা চিৎকার দিয়ে ধরফর করে কাঁপতে শুরু করলো সবুজ। পাশের ঘর থেকে সবুজের চিৎকার শুনে ছুটে এলো ওর মা বাবা। এসে দেখে খাটের ওপর থেকে পড়ে গিয়ে ধরফর করে কাঁপছে ও। সবুজের বাবা তাড়াতাড়ি করে বিছানায় শুইয়ে দিল। হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো ওর মা। ছেলের এমন অবস্থা দেখে কান্না করতে লাগলো সবুজের মা। চারিদিকে ফজরের আজান দিতে শুরু করেছে, আর সবুজ ধীরে ধীরে শান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আমাদের পোলাটার কি হইল গো সবুজের আব্বা? বুঝবার পারতাছি না কি হয়েছে। দিনকে দিন সবুজের অবস্থা মেলা খারাপ হইয়া যাইতাছে। আপনি একটু ডাক্তার আইতে কইতে পারেন না? ওরে দেখা যাইতো। গেছিলাম তো ডাক্তারের কাছে, কইলো আপনি যান, আমি চইলা যামু। লগে কইরা নিয়ে আইতেন। কেমনে নিয়ামু কও? ডাক্তার অন্য একটা রোগী দেখবার গেছে, সেইখান থেকে আমাগো বাড়ি তাইব। বারান্দার খাটের উপরে শুইয়ে রেখেছে সবুজকে।
ডাক্তার বিভিন্নভাবে চেক আপ করছে। সবুজের বাবা ডাক্তারের উদ্দেশ্যে বলল, ডাক্তার সাহেব, আমার পোলাডাই কি ভালো হইব? আসলে রায়হান ভাই, সবুজ একদম সুস্থ। ওর শরীরে কোনো রোগ নেই, কোনো সমস্যা ওর নেই। এরপরও সবুজ কেন ওইভাবে প্যারালাইজড রোগীর মতো অসাড় হয়ে পড়ে আছে সেটা বুঝতে পারছি না। ওর কথা বলার শক্তি আছে, কিন্তু ও কথা বলতে পারছে না। আমি ঠিক বুঝতে পারছি না ওর সমস্যাটা আসলে কি। আপনারা বরং একটা কাজ করেন। কি কাম ডাক্তার? সবুজকে শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে হয়তো ও আগের মতো হয়ে যেতে পারে। এখন আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো নিয়মিত খাওয়ান। আর যত তাড়াতাড়ি সম্ভব বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সবুজকে দেখে চলে গেল ডাক্তার। দূরে দাঁড়িয়ে ডাক্তারের কথা শুনছিল সবুজের ছোট কাকি। ভাইজান, আমি কই কি সবুজ রে শহরে নিয়ে যাওয়ানের কাম নাই। তুমি কি কও এগুলা ছোট বউ? ডাক্তার কি কইল হুনো নাই? আমি শুনছি ভাইজান, হের লাগাই তো কইতাছি, শহরে নিয়ে যাওয়ানের দরকার নাই। আমার মনে হয় আমাকে সবুজ রে ভূতে আসর করছে, হের লাইগা এমন হইছে। ভূত পেট বইলা কিছু আসেনি? আছে ভাইজান আছে। আমি সবুজের লাইগা তেল পড়া আর পানি পড়া আনছি। কবিরাজ কইছে এই তেল সারা শরীরে মালিশ করতে আর এই পানি খাওয়াইতে, তাইলে ও ভালো হইয়া যাইব। এতক্ষণ সবুজের বাবা আরো ছোট কাকি কথা বলছিল। ওদের সব কথা শুনে সবুজের মা বলল, মিনু, তেল আর পানি পড়া আমার কাছে দাও, আমি নিয়ম কইরা সব করমু। হ বুবু, নাও, আমি এখন যাই। সবুজের ছোট কাকি মিনু চলে গেল। সবুজের মা তেল পড়া ওর সারা শরীরে মালিশ করে দিল আর পানি পড়া খাইয়ে শুইয়ে রেখে গেল। সারাটা দিন কেটে গেল। সবুজ একইভাবে বিছানায় পড়ে আছে। এই তো সপ্তাহখানেক আগেও ও একদম ভালো ছিল। তারপর হঠাৎ করেই এক রাতে সবুজ প্যারালাইজড রোগীর মতো হয়ে গেল। হালকা কথাও বলতে পারছিল, কিন্তু কাল রাতের পর থেকে সেই কথাটুকুও বন্ধ হয়ে গেছে। ছেলের চিন্তায় ওর বাবা মায়ের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। সবুজের একমাত্র বোন সুমাইয়া সারাক্ষণ ভাইয়ের পাশে বসে থাকে, নানা রকম গল্প করে, সময় দেয় সবুজকে। সুমাইয়া বিশ্বাস করে ওর প্রতিটা কথা ওর ভাই মনোযোগ সহকারে শোনে, কিন্তু সেগুলোর উত্তর ও দিতে পারে না। সুমাইয়ার খুব ইচ্ছা করে সবুজের সাথে আগের মতো কথা বলতে, দুষ্টুমি করতে, কিন্তু পারে না। কষ্টে বুকটা ফেটে যায় ওর। চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে দুই গাল বেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আবার ভাইয়ের সাথে গল্প করতে শুরু করে। সন্ধ্যা হয়ে গেছে। সবুজদের গ্রামে এখনো কারেন্ট আসেনি। সুমাইয়াকে ওর মা হারিকেনটা জ্বালিয়ে দাওয়ায় রাখতে বলল। মায়ের কথা মতো ছোট কাকিদের বাড়ি থেকে হারিকেনটা জ্বালিয়ে আনতে গেল সুমাইয়া। সবুজ খাটের ওপর শুয়ে আছে। ঠিক তখনই ওর পাশে একটা কালো কুৎসিত ছায়া এসে দাঁড়ালো। অন্ধকারের ভিতরেও ছায়াটার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। ছায়াটাকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় ওর। খিকখিক করে হেসে উঠল ছায়াটা। তারপর সুমাইয়া হারিকেন নিয়ে আসার সাথে সাথেই অদৃশ্য হয়ে চলে গেল ওটা। সবুজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভয়ে চোখের কিনারা বেয়ে জল গড়িয়ে পড়ল। গভীর রাত। অন্ধকার একটা ঘরের ভেতরে আগুনের কুণ্ডলি বানিয়ে তার পাশে বসে এক মনে মন্ত্র আওড়ে যাচ্ছে কেউ একজন। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না ওটা পুরুষ নাকি মহিলা। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে একটা পাতা নিয়ে আগুনের উপর ধরে মন্ত্র পড়ছে। আর এদিকে সবুজ বিছানায় ছটফট করছে। সবুজের ছটফটানি শুনে পাশের ঘর থেকে ওর মা বাবা ছুটে এলো। সবুজের মা ওর গায়ে হাত রাখতেই ছ্যাঁকা খেলো। সবুজের সারা শরীর আগুনের মতো গরম হয়ে আছে। সুমাইয়া তাড়াতাড়ি করে পানি এনে তাতে একটা কাপড় ভিজিয়ে সবুজের শরীর মুছে দিতে লাগলো। ওর মা কান্না করেই যাচ্ছে। সুমাইয়ার ছোট কাকি মিনু ছুটে এসেছে এই রাতের বেলা। এসেই বলল, বুবু, কবিরাজের এই পানি পড়াটুকু ওরা খাওয়াই দাও তো, আল্লাহ মাফ করব। মিনুর হাত থেকে পানিটুকু নিয়ে সবুজকে খাইয়ে দিল। সাথে সাথে ওর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘুমিয়ে গেল ও। সবুজের মা কাঁদতে কাঁদতে বলল, আমার পোলাটার কি হইল? আল্লাহ ওরে এত কষ্ট দিতাছো কেন?
ওর কষ্ট যে আমি সইবার পারি না। বুবু, কাইন্দেন না, আমাকে সবুজ ভালা হইয়া যাইব। আমি কালকে আবার কবিরাজের কাছে যামু, গিয়া সবুজের সব কথা কমু। আমার মনে হয় কবিরাজ সব ঠিক কইরা দিব। তাই যেন হয় মিনু, আমার পোলাটারে যেন আল্লাহ ভালা কইরা দেয়। অর্ধেক রাত পর্যন্ত সবুজের পাশে বসে থাকলো ওর মা বাবা, ছোট কাকি আর সুমাইয়া। তারপর এক সময় সবাই উঠে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। রাত ৩টা। আচমকা খটমট শব্দে ঘুম ভেঙে গেল সবুজের। চোখ মেলে তাকিয়ে দেখে খাটের পাশে স্বপ্নে দেখা সেই কুৎসিত লাশটা দাঁড়িয়ে আছে। সবুজকে দেখে খিকখিক করে হেসে উঠল লাশটা। ভয়ে ওর শীত দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, কে আপনি? কেন আমার পেছনে এমনে পড়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমি জানি আমার এই অবস্থা আপনি করছেন। সবুজের কথা শুনে হেসে উঠল লাশটা। তারপর আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে বলল, তুই ঠিক বলেছিস, তোর এই অবস্থা আমি করেছি, কিন্তু আমাকে দিয়ে এইসব করাচ্ছে অন্য একজন। আমি তো তার হুকুম পালন করছি মাত্র। কথাটা বলে খিকখিক করে হেসে উঠল সেই কুৎসিত জিনিসটা। হাড় হিম করা সেই হাসির শব্দে সবুজের হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম হতে লাগলো। তবুও কোনো রকম সাহস সঞ্চয় করে বলল, আমার ক্ষতি করতে কেডাই কইছে আপনারে? আপনিও বা কেডা? আমি জিন, শয়তান জিন আমি। আমাকে কে বলেছে সেটা তোর না জানলেও চলবে। তবে শুনে রাখ, তোকে ভয় দিয়ে দিয়ে তোকে শুকিয়ে ফেলবো। তোর রক্ত চুষে চুষে তোকে একসময় মেরে ফেলবো, আর এটাই আমার দায়িত্ব। কথাটা বলে কুৎসিতভাবে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল জিনটা। ওটা চলে যেতেই সবুজ আবার প্যারালাইজড রোগীর মতো হয়ে গেল। কথাও বলতে পারছে না। চিৎকার করে বাবা মাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। সবুজকে হুইল চেয়ারে করে বকুলতলায় এনে বসিয়ে রেখেছে সুমাইয়া। বাড়িতে প্রচন্ড গরম, আর এই গরমে শুয়ে থাকা খুবই কষ্টকর। তাই ভাইকে বকুলতলায় বাতাসে এনে রেখেছে। এখানে খুব বাতাস, ঠান্ডা বাতাসে প্রাণটাই জুড়িয়ে যায়। সবুজের সাথে বসে বসে নানা রকম গল্প করছে সুমাইয়া। বাড়ি থেকে মায়ের ডাক আসতে ভাইকে রেখে বাড়ির দিকে ছুটে গেল সুমাইয়া। সবুজ একা একা বসে আছে, আর ঠিক তখনই ও দেখে ওর ঠিক সামনে জিনটা বসে আছে। ওটার সাথে বেশ বড় একটা কুকুর। লাল টকটকে চোখে সবুজের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলো জিনটা। তারপরে এই কুকুরটার ঘাড়ে একটা কামড় দিয়ে রক্ত চুষে চুষে খেতে লাগলো। ঘেন্নায় সবুজের গা গলিয়ে উঠছে বারবার। মনে হচ্ছে পেটের ভিতর থেকে সব বেরিয়ে আসবে। কুকুরটা কতক্ষণ কুইকুই শব্দ করে একদম নিস্তেজ হয়ে গেল। এখনো বেঁচে আছে, কিন্তু কোনো শব্দ করার শক্তি নেই। একদম অসর হয়ে গেছে কুকুরটা। কুকুরের রক্ত চুষে খাওয়ার পর জিনটা ওর হাতের বিশাল নখ কুকুরের পেটের ভেতর ঢুকিয়ে দিল। এক টান দিয়ে সব নাড়িভুড়ি বের করে এনে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এটা দেখে সবুজ আর সহ্য করতে পারল না। বমি করার চেষ্টা করতে থাকলেও কিন্তু পারল না। সবুজ প্রাণপণে চিৎকার মেরে মাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে সামনে বসে থাকা জিনটা কুকুরের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সারা মুখে রক্তে মাখামাখি হয়ে আছে, গাল বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে। কি বিশ্রী অবস্থা! সবুজ দেখতে পারছে না এই বিভৎস দৃশ্য। চোখ বন্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি ওর চোখ দুটো জোর করে খুলে রেখেছে। মনে মনে আল্লাহকে ডাকছে ও, আর অপেক্ষা করছে সুমাইয়ার জন্য। সবুজ জানে সুমাইয়া আসার সাথেই জিনটা অদৃশ্য হয়ে যাবে। সুমাইয়া কেন আসছে না সেটাই বুঝতে পারছে না ও। এদিকে কুকুরের সব মাংস খেয়ে শেষ করে ফেলেছে জিনটা। শুধু হাতে ধরে রেখেছে বেশ বড় সাইজের কুকুরের কলিজা। সবুজের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
খাবি নাকি কুকুরের কলিজা? খুব মজা। বলেই হো হো করে হেসে উঠল জিনটা। সবুজ কথাটা শোনা মাত্রই ওর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। গোগো শব্দ করে জিনটাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। সবুজকে গোগো করে গোঙাতে দেখে বিশ্রী একটা হাসি দিল জিন আর বলল, আমি না যাওয়া পর্যন্ত তুই কথা বলতে পারবি না। তোকে ভয় দিয়ে দিয়ে শুকিয়ে মারব। এই কুকুরের মতো করে তোর রক্ত আস্তে আস্তে চুষে নিব, কিন্তু সেটা তুই বা তোরা কেউই বুঝতে পারছিস না, আর বোঝার ক্ষমতাও নেই তোদের। তোকে একদম অচল বানিয়ে তারপর মেরে ফেলবো। জিনটা কুকুরের কলিজায় ছোট একটা কামড় দিয়ে বলল, খাবি নাকি একটু? সবুজ মাথা দোলালো। খাবে না সেটা বুঝিয়ে দিল জিনকে। আর এটা বুঝতে পেরে জিনটা উঠে এসে সবুজের গাল টিপে ধরে কুকুরের কলিজা ওর মুখের ভেতর জোর করে ঢুকিয়ে দিল। সবুজের ঘেন্না করছে খুব, চেষ্টা করছে ওর মুখ থেকে ফেলে দেওয়ার, কিন্তু জিনটা কিছুতেই সেটা করতে দিচ্ছে না, বরং জোর করে করে ঢোকাচ্ছে। এক সময় সম্পূর্ণ কলিজাটা ওর পেটের ভেতরে চলে গেল। সবুজ হুইল চেয়ারে বসে ছটফট করছে। সুমাইয়াও ঠিক তখনই চলে এলো। সুমাইয়াকে দেখে অদৃশ্য হয়ে গেল জিনটা। সবুজের ছটফটানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কান্না শুরু করে দিল সুমাইয়া। ভাই, তোর কি হয়েছে? এমন করতেছস কেন? তোর কি খুব কষ্ট হইতাছে? সবুজকে নিয়ে এখন কি করবে সুমাইয়া বুঝতে পারছে না। চিৎকার করে বাবা মাকে ডাকতে লাগলো। ওর ডাক শুনে ছুটে এলো ওর মা বাবা। এসে এমন দৃশ্য দেখে চিৎকার করে কান্না জুড়ে দিল সবুজের মা। সবুজের মুখে রক্তের দাগ নেই, সবুজ শুধু ছটফট করছে, আর এটা দেখে সবাই ভয় পাচ্ছে। তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে নিয়ে গেল সবুজকে, খাটের ওপর শুইয়ে দিল। হাত পাখা দিয়ে বাতাস করছে, তবুও ওর ছটফটানি কমছে না। প্রচন্ড কষ্ট হচ্ছে, চোখ উল্টে যাচ্ছে ওর। সুমাইয়ার ছোট কাকি মিনু ছুটে এলো বাড়ি থেকে, এসে একটু পানি পড়া খাইয়ে দিল। আর সুমাইয়ার মাকে উদ্দেশ্য করে বলল, আফা কানবেন না, আমাকে সবুজের কিছু হইব না। কবিরাজের পানি পড়া খাওয়াইয়া দিছি, অহন একটু তেল পড়া মালিশ করা দিলেই আল্লাহর রহমতে সবুজ ভালো হইয়া যাইব। কথাটা বলে সবুজের বুকে তেল পড়া মালিশ করতে লাগলো মিনু কাকি। কিছু সময়ের মধ্যেই সবুজের ছটফটানি বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেল। সবুজ ঘুমিয়ে যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ইদানিং শয়তান জিনটার অত্যাচার বেড়েই চলেছে। আগে শুধু স্বপ্নে এসে সবুজকে ভয় দেখাতো, কিন্তু এখন সরাসরি এসে ভয় দিচ্ছে। খুব জ্বালাচ্ছে জিনটা। সবুজ এসব না কাউকে বলতে পারছে আর না সহ্য করতে পারছে। সব সময় একটা আতঙ্কের মাঝে থাকতে হচ্ছে ওকে। আজকে বিকালের ঘটনাতে সবুজ রীতিমতো আদমরা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সবুজ খুব বেশি দিন আর বাঁচবে না, এটা সবুজ খুব ভালো করেই বুঝে গেছে। বিছানায় শুয়ে শুয়ে এসব চিন্তা করছে সবুজ। গভীর রাতে বুকের ওপর প্রচন্ড চাপ লাগতে ঘুম ভেঙে গেল ওর। চোখ খুলে বুকের ওপর চোখ পড়তেই আটকে উঠল। বিভৎস চেহারার একটা বাচ্চা সবুজের বুকের ওপর বসে আছে, চোখ একদম কালো কুচকুচে, মনে হচ্ছে রাজ্যের অন্ধকার দুই চোখের ভেতরে। সারা মুখ এবং শরীরে ফোসকা পড়া, মুখের ভেতর কিলবিল করছে পোকা। বাচ্চাটাকে বুকের ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভয়ে সবুজের আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হতে লাগলো। হঠাৎ বাচ্চাটার মুখের ভেতর থেকে কতগুলো পোকা সবুজের গায়ের উপর এসে পড়ল। কিলবিল করতে করতে শরীরের ভেতর ঢুকে গেল সব পোকা। ছটফট করতে লাগলো সবুজ। ওর শরীরের ভেতর পোকা ঢুকে কামড়াতে শুরু করলো। এটা দেখে বাচ্চাটা অট্ট হাসিতে ফেটে পড়ল। চোখের পলকে বাচ্চাটা সেই জিনের রূপে ফিরে গিয়ে সবুজের বুক থেকে উঠে গেল আর দাঁড়িয়ে থাকলো ওর পাশে। সবুজ ছটফট করছে। সবুজ ছটফট করতে করতে এক সময় জ্ঞান হারিয়ে ফেলল। জিনটাও চলে গেল অদৃশ্য হয়ে। অন্ধকার রুমে আজকেও আগুনের কুণ্ডলি বানিয়ে সাধনা করছে কেউ একজন। সাধনা শেষ করে অজ্ঞাত ব্যক্তি গৌরব গৌরব বলে ডাকতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই হাজির হয়ে গেল জিনটা। আমাকে ডেকেছিস কেন? আমার কাজ কত দূরে গেল গৌরব? আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি, কিন্তু তুইও তোর প্রতিজ্ঞার কথা মনে রাখিস। আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে তোকে চিরতরে শেষ করে দিতে দ্বিতীয়বার চিন্তা করব না আমি। আমার কথা আমি ঠিকই রাখবো, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই তোর কাজ ঠিকভাবে পালন কর।
মেরে ফেলবো ওকে? হুম, এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন যাক, তারপর আমি বললেই মেরে ফেলিস। তাই হবে, এখন আমি আসি। কথাটা বলেই অদৃশ্য হয়ে গেল গৌরব নামের জিনটা। এদিকে অজ্ঞাত ব্যক্তিটাও ওর কাজ শেষ করে বেরিয়ে গেল রুম থেকে। দিন দিন সবুজের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। শরীর শুকিয়ে গেছে অনেক, হাত পা চিকন হয়ে যাচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন একটা বাচ্চা। এদিকে অনেক কিছু করেও যখন কিছু হচ্ছে না, তখন সবুজকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। 2 দিন পরেই সবুজকে শহরে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু সেখানেও আশানুরূপ কোনো ফল পাওয়া গেল না। শহরের ডাক্তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে শেষে বলেই দিল ওরা এটা পারবে না। ফলে আবার গ্রামে চলে এলো ওরা। সবুজের গলা ধরে শূন্যে উঠিয়ে নিল গৌরব নামের জিনটা। গলা চেপে ধরতেই দম আটকে আসছে ওর, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে সবুজের। একটু বাতাস না পেলে এবার বুঝি মরেই যাবে। জিনটা তাদের দাঁত চেপে সবুজের দিকে লাল লাল চোখে তাকিয়ে বলল, কি ভেবেছিস তোর বোনকে আকার ইঙ্গিতে আমার কথা বললে আমি বুঝতে পারবো না? তোর বোন তোর কথা বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝেছি, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি ভয়ঙ্কর এক জিন, আমার হাত থেকে বাঁচা এত সহজ না। আমার স্বার্থের জন্য আমি সব করতে পারি। কথাটা বলেই শূন্যের ওপর থেকে ছেড়ে দিল সবুজকে। ওপর থেকে খাটের ওপর এসে পড়াতে প্রচন্ড আঘাত পেল, ব্যথায় কোকিয়ে উঠল। এত অত্যাচার সহ্য করা যায় না, এর থেকে মৃত্যুও অনেক ভালো। মনে মনে নিজের মৃত্যু কামনা করতে লাগলো সবুজ। এছাড়া আর কোনো উপায় ওর জানা নেই। এই শয়তান জিনটার হাত থেকে মুক্তি পাবার কোনো সুযোগ নেই। সবুজের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। মিনুকাকি সবুজের জন্য অনেক কিছু করছে, কবিরাজের কাছে যাওয়া থেকে শুরু করে তেল পানি সঠিকভাবে ব্যবহার। মোট কথা সবুজের সব দায়িত্ব মিনুকাকে নিয়েছে। মিনুকাকিকে সাহায্য করে সুমাইয়া। এই দুঃসময়ে যে মিনুকাকি ওদের পাশে এসে দাঁড়িয়েছে, এই জন্য ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি দিন দিন আরো বেড়ে যাচ্ছে সুমাইয়ার। সুমা, আমার লাইগা এখন পান বানাই দে তো মা। জর্দা একটু বেশি কইরা দিস, বেশি জর্দা না খাইলে আমি আবার পান খাইয়া মজা পাই না। মিনু কাকির জন্য পান বানাতে বানাতে সুমাইয়া বলল, আচ্ছা কাকিমা, তুমি যে এত জর্দা দিয়ে পান খাও, তোমার মাথা ঘুরাই না? না রে পাগলি, আমার মাথা ঘুরাইব কেন? আমার তো অভ্যাস হইয়া গেছে। এই যে নাও তোমার পান। সুমাইয়ার হাত থেকে পান নিয়ে মুখে দিতে দিতে বলল, এইবার আমার পা দুইখান একটু টিপা দে তো মা, খুব ব্যথা করতেছে। খাড়াও দিতাছি। মিনু কাকি পান খাচ্ছে আর সুমাইয়া ওনার পা টিপে দিচ্ছে। আবেশে চোখ বুঝে আসতে লাগলো মিনু কাকির। সুমাইয়ার ডাকে চোখ মেলে তাকালো। কাকিমা, বাইকে আর ভালো হইব না? বাইরে দেখলে আমার খুব কষ্ট হয়, সহ্য করবার পারি না। কথাটা বলে ঠুকরে কেঁদে উঠল সুমাইয়া। কান্দিস না রে মা, আমরা কি আর চেষ্টা কম করতেছি ক? আল্লাহ যদি বালা করে তাইলে বালা হইব। তয় আমার মনে হয় সবুজ বালা হইয়া যাইব। আমি নতুন একটা কবিরাজের সন্ধান পাইছি, কালকে হের কাছে যামু, সবুজের কথা ওনারে খুইলা কমু, দেখি কি কই। তাই যাই ও কাকিমা, আমার ভাইডারে এমনে আমি আর দেখবার পারতাছি না। মিনু কাকির সাথে সবুজকে নিয়ে আরো অনেক কথা বলল সুমাইয়া। সবুজের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, হাত পা শুকিয়ে পাটকাঠির মতো হয়ে গেছে। জড় বস্তুর মতো সব সময় খাটের ওপর শোয়া থাকে। সবুজের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সবুজের মায়ের বান্ধবী বলল, সবুজ রে তো একদম মায়েরা ফেলছিস মিলি। প্রথমেই যখন এমন হয়েছিল তখনই তোরে কইছিলাম একটা হুজুরের কথা, উনি ভূত পেট জিনে ধরা রোগী খুব ভালা পারে। কি কস, আমার সবুজ রে কি ভূতে ধরছে? আরে হুজুরের কাছে নিয়ে যাব কেন? তুইও তো মিনুর মতো কথা কইতাছস। দেখ মিলি, ডাক্তার তো কম দেখাস নাই, আর আমার কেন জানি মনে হইতাছে সবুজের অন্য কোনো সমস্যা হইছে। একবার হুজুরের কাছে গেলে কি হইতো কত? আচ্ছা তুই এত করে যখন কইতাছিস, তাইলে কালকে সময় করে একবার যাব আমি। ঠিক আছে যাইস, আমি তোরে যে ঠিকানা দিছিলাম ওই ঠিকানা মতন চইলা যাবি। তুই যাবি না আমার লগে? না রে বোন, বিকালে আমার মায়ের বাড়ির যাওয়ান লাগবো একটু, তুই চইলা যাস। আচ্ছা। তারপর দুই বান্ধবী অনেকক্ষণ ধরে গল্প করলো।
পুরো গল্পটাই সবুজকে ঘিরে। মিলি, এইবার আমি যাই রে। থাকবি না? থাক না আজকা, তোরে কইলাম না মাইয়ার বাড়ি যাওন লাগবো, অহন থাকলে দেরি হয়ে যাইব। সবুজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সবুজের মায়ের বান্ধবী। কিছু সময় পর মিনুকাকে এসে বলল, বুবু, উনি কি কইতাছিল? সবুজ রে দেখতে আইছিল। কিন্তু তুই এখন এইখানে রান্না করবি না? রান্না তো করমু, সবুজ রে একটু পানি পড়া আর তেল পড়া দিতে আইছিলাম। ও আচ্ছা, আপনি থাকেন বুবু, আমি সবুজ রে একটু পানি পড়া আর তেল মালিশ করে দিয়ে গোসল করে রানতে যামু। ঠিক আছে, যা। চলে গেল মিনু কাকি। সবুজের গালে একটু পানি পড়া দিয়ে তেল মালিশ করতে লাগলো। সবুজ গোগো করে কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। সবুজের গোঙানি দেখে মিনু কাকি বলল, সবুজ, কি হইছে তোর? এমন করতেছস কেন? কিছু কবি? মিনু কাকির কথা শুনে সবুজের গোঙানি যেন বেড়ে গেল। মিনু কাকি আর সেদিকে পাত্তা না দিয়ে তেল মালিশ করে চলে গেল। পরের দিন সুমাইয়াকে সবুজের দিকে খেয়াল রাখতে বলে বাপের বাড়ি চলে গেল সুমাইয়ার মা, সবুজের নানা বাড়ির পাশের গ্রামে। এই সময় বাপের বাড়ি যাওয়ার মূল কারণ হচ্ছে সেই হুজুরের কাছে যাবে বলে। আসার সময় মিনুকে বলে আসতে চেয়েছিল, কিন্তু মিনুকে বাড়িতে না দেখে না বলেই চলে এসেছে। বাপের বাড়িতে এসে সুজা ওনার বান্ধবীর বলা ঠিকানাতে চলে গেল। বেশ বড় একটা পাকা বাড়ির ভিতরে বসে আছে সবুজের মা। এইটা হুজুরের বাড়ি, কিন্তু সেই থেকে বসে থেকেও হুজুরের কোনো দেখা পায়নি সবুজের মা। হুজুরের স্ত্রী বললেন, হুজুর ঘরে বসে কিছু একটা করছে। আরো কিছুটা সময় বসে থাকার পরেই ঘরের দরজা খুলে বেশ বৃদ্ধ একটা লোক বেরিয়ে এলো। মুখ ভর্তি বড় বড় সাদা দাড়ি, মাথায় সাদা টুপি আর পাঞ্জাবি গায়ে দেওয়া। সবুজের মায়ের দিকে তাকিয়ে ইশারা করে রুমের ভেতরে আসতে বলল। দেরি না করে রুমের ভেতরে চলে গেল সবুজের মা। পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকার রুমের ভেতরে লাল রঙের একটা ডিম লাইট জ্বালিয়ে রাখা। এতে অন্ধকার তো দূরই হচ্ছে না, বরং অন্ধকার আরো বাড়িয়ে দিচ্ছে। রুমটা আগরবাতির গন্ধে ভরে গেছে। শুধু আগরবাতি না, এর সাথে আরো একটা স্মেল পাচ্ছে সবুজের মা, কিন্তু এটা কিসের গন্ধ ঠিক ঠাউর করতে পারছেন না উনি। পুরো রুমটাতে একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে। দুরু দুরু বুকে ফ্লোরে বসে পড়লেন উনি। অন্ধকারের ভেতর থেকে হুজুরের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সবুজের মা। কিরে, ভয় পাচ্ছিস? না হুজুর, আমি জানি তুই ভয় পাচ্ছিস। ভয় পাস না মা, ভয়ের কোনো কারণ নেই। এখন বল, তোর কি সমস্যা? হুজুরের কথা শুনে বুকে কিছুটা সাহস পেল সবুজের মা। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে হুজুরকে বলল, সমস্যা আমার না হুজুর, আমার পোলার। নাম কি ওর? আমার পোলার নাম সবুজ। কি সমস্যা ওর? আমাকে সব খুলে বল। পোলাটা একদম ভালো আছিল, কিন্তু মাস 6 হবে মেলা অসুস্থ হয়ে গেছে। অনেক ডাক্তার দেখাইছি, কোনো কাম হইতাছে না। পোলাটা শুকায় একদম পাটকাঠির মতো হইয়া গেছে। প্যারালাইজড হইয়া বিছানাত শোয়ানো থাকে, কথাও কইতে পারে না। এরপর আরো যত সমস্যা সব খুলে বলল হুজুরকে। সব শুনে হুজুর বলল, তোর ছেলের মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হুজুর? কি সমস্যা সেটা আমাকে জানতে হবে, তারপর বলতে পারবো। কথাটা বলে চুপ হয়ে গেল হুজুর। জোরে জোরে সূরা পড়তে আরম্ভ করলো। এভাবে কেটে গেল অনেক সময়। সূরা পড়া শেষ হতেই রুমের ভেতর হিমশীতল ঠান্ডা বাতাস এলো। সাথে সাথে মিষ্টি একটা স্মেলে পুরো রুমটা ভরে গেল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কেউ একজন মোটা গলায় কিন্তু নরমভাবে হুজুরকে সালাম দিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকার কারণ কি হুজুর? আমার রুমের ভেতরে যে মহিলাটা বসে আছে, ওনার ছেলে খুবই অসুস্থ। তুমি গিয়ে দেখে আসো ওর কি হয়েছে। জি হুজুর, আমি এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে সালাম দিয়ে একটা দমকা ঠান্ডা হাওয়া বেরিয়ে গেল রুম থেকে। অন্ধকারের ভেতর থেকে সবুজের মাকে উদ্দেশ্য করে হুজুর বলল, চিন্তা করিস না মা, আমি আমার জিনকে পাঠিয়েছি তোর বাড়িতে। কিছু সময়ের মধ্যেই সব খবর নিয়ে আসবে। হুজুর, আমার পোলাটা কি ভালো হইব? ভালো হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না মা, ভালো করার মালিক আল্লাহ।
তবে আমি যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাল্লাহ তোর ছেলে ভালো হয়ে যাবে। সবুজের মায়ের সাথে কথা বলতে বলতে জিনটা শীতল বাতাসে নিজের উপস্থিতি জানান দিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কেমন দেখে আসলে? হুজুর, ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখে আসলাম। ছেলেটার অবস্থা খুবই খারাপ, মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছে ছেলেটাকে। মানে ঠিক বুঝলাম না, আমাকে বুঝিয়ে বলো ছেলেটার আসলে কি হয়েছে। জিনটা কিছু সময় চুপ থেকে বলল, হুজুর, ছেলেটার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব বাজেভাবে ওর উপর এটা করা হয়েছে। যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে স্বয়ং সে ছেলেটার উপর খুব ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে এখনো। আর সে একটা খুব খারাপ জিন ছেলেটার পেছনে লাগিয়ে দিয়েছে। সেই খারাপ জিনটা ছেলেটাকে প্রতিনিয়ত ভয় দেখিয়ে যাচ্ছে। ভয় পেয়ে ছেলেটা দিন দিন এমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। জিনটা প্রথম প্রথম শুধু সবুজের স্বপ্নে এসে বিভিন্ন রূপে ভয় দেখাতো, কখনো ভয়ঙ্কর লাশের রূপে, কখনো বা বিভৎস চেহারার মহিলা রূপে। এমন নানান রূপে স্বপ্নে ভয় দেখাতো। কিন্তু ইদানিং জিনটা সরাসরি ওর উপর অত্যাচার করছে, ভয় দেখায় বিভিন্নভাবে, আর শারীরিকভাবে বিভিন্ন টর্চার করে যা ছেলেটা নিতে পারে না। অপরদিকে ওর উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ছে, আর এতে করে ওর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। সবই বুঝলাম, এখন তুমি এটা বলো যে ছেলেটার উপর ব্ল্যাক ম্যাজিক কে করে? ব্ল্যাক ম্যাজিক করেছে ছেলেটার খুব কাছের মানুষ। কে সে? ছেলেটার কাকি মিনু। এই মিনুই সবুজের উপর ব্ল্যাক ম্যাজিক করে এই অবস্থা করেছে। ছেলেটাকে একদম মেরে ফেলবে এই মহিলা। মিনু সবুজের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে শুনে আটকে উঠল সবুজের মা। সবুজের মায়ের অবস্থা বুঝতে পারছে হুজুর। এই মহিলা ছেলেটার উপরে এমন কালো জাদু করার কারণ কি? উদ্দেশ্য কি ওর? মহিলার উদ্দেশ্য খুবই খারাপ। এই মিনু নামের মেয়েটা লুসিফার পূজারী। লুসিফার হচ্ছে শয়তান। নিজের আত্মাকে লুসিফারের কাছে বিক্রি করে অসীম ক্ষমতার অধিকারী হয়েছে। সবুজের পরিবারকে কখনোই ভালো চোখে দেখত না এই মহিলা। এই মহিলা অনেক আগে থেকেই শয়তানের পূজা করত। মিনুর একটা মেয়ে ছিল মুনিয়া, যাকে শয়তানের নামে বলি দিয়ে ক্ষমতা হাসিল করেছে। কিন্তু সবাই জানে মুনিয়া হারিয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। আদতে সেটা না, এই মহিলা মেরে ফেলেছে নিজের মেয়েকে। এখনও একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 1. সবুজের উপর ব্ল্যাক ম্যাজিক করে ওকে কষ্ট দিয়ে মারলে ওর শক্তি বৃদ্ধি পাবে। 2. সবুজকে মারার পর ওর বাবা মাকেও মেরে ফেলবে ও। তারপর সবুজের বোন সুমাইয়াকে জিনের সাহায্যে পাগল বানাবে। এরপর সুমাইয়াকে নিজের কাছে রেখে দিবে। উদ্দেশ্য এটাই যে সবাই যেন এটা ভাবে বাবা মা মরা মেয়েকে নিজের মেয়ের মতো করে রেখে দিছে ওর কাকি। এই সুমাইয়াকে টার্গেট করেই মূলত এত কিছু। সুমাইয়ার শরীর থেকে ওর আত্মাকে বিতাড়িত করে ওর দেহে মুনিয়ার আত্মাকে ফিরিয়ে আনবে, আর সুমাইয়ার দেহে মুনিয়া বসত করবে। এতে মিনু ওর মেয়েকে ফিরে পাবে। এটাই মূলত ওর লক্ষ্য। আর এই লক্ষ্যে কাজ করাতে ও একটা খারাপ জিনকে কাজে লাগিয়েছে এবং ওর সাথে একটা চুক্তিও বদ্ধ হয়েছে। কিসের চুক্তিবদ্ধ হয়েছে? মিনু শয়তানটার সাথে এই চুক্তিবদ্ধ হয়েছে যে সুমাইয়ার দেহে মুনিয়ার আত্মাকে ফিরিয়ে আনার পরে মুনিয়াকে জিনটার সাথে বিয়ে দিবে। কিন্তু মিনু ওর কাজ শেষ হলে জিনটাকে দেওয়া কথা রাখবে বলে মনে হয় না। আচ্ছা, তুমি এখন বলো সবুজকে মিনুর হাত থেকে বাঁচানো যাবে কিভাবে, বা ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে সবুজকে ভালো করা যাবে কিভাবে? সবুজের অবস্থা খুবই খারাপ। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ওর প্রতিটা শিরায় শিরায় বসে গেছে। এমন অবস্থায় পৌঁছে গেছে যে ওকে সুস্থ করা অসম্ভব। কোনো কি উপায় নেই? দেখতে হবে হুজুর। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুরকে সালাম দিয়ে চলে গেল জিনটা। ঘরটাতে এখন আর ঠান্ডা ঠান্ডা ভাব নেই, কেমন যেন ভ্যাপসা গরম অনুভব করছে ওরা। হুজুর সবুজের মাকে উদ্দেশ্য করে বলল, সবই তো শুনলি, তোর ছেলের ক্ষতি স্বয়ং তোর দেবরের স্ত্রী মিনু করেছে। কিন্তু হুজুর, মিনু খুবই ভালা মাইয়া, আমার এমেলা সম্মান করে, আমার পোলা মাইয়ারেও নিজের পোলা মাইয়ার মতো আদর যত্ন করে। সেই মিনু আমার এত বড় একটা ক্ষতি করব, এটা রীতিমতো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও এটা সত্য। মিনু এত কিছু করে শুধুমাত্র তোদের বিশ্বাস অর্জন করার জন্য। মিনুকে যেন তোরা কোনোভাবেই সন্দেহ না করিস, এই জন্য তোদেরকে এত সম্মান
আর ছেলে মেয়েকে আদর করে। সবুজের এরাম অবস্থা হইলে মিনু বারবার কয়, বুবু সবুজ রে জিনে ধরছে। আবার ও নিজে থেকে কোন কবিরাজের কাছ থেকে তেল পড়া পানি পড়া হয় না, সবুজের তদারকি করে, যাতে করে ও বালা হইয়া যায়। এই তেল পড়া পানি পড়া দিয়ে ওর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর সাথে তোদের দৃষ্টি আকর্ষণ করছে যেন ওর প্রতি কোনো রকম সন্দেহ না করিস। ও যে তেল পড়া আর পানি পড়া দেয়, ওটা কোনো কবিরাজের থেকে নিয়ে আসে না, এগুলা ওর পড়া তেল পানি। অহন আমি কি করবো হুজুর? আমার পোলাডারে কিভাবে ওই ডাইনির হাত থেকে মুক্ত করবো? ও কি ভালো হইব? ওর অবস্থা তো খুব খারাপ, ভালো হবে কিনা বলা যাচ্ছে না। তবে তুই এখন বাড়ি চলে যা, আর আমার কাছে আসবি ঠিক 3 দিন পর। তবে একটা কথা মনে রাখবি, আমার এখানে যে তুই এসেছিস সেটা যেন মিনু কোনোভাবেই না জানে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মিনু কিচ্ছু জানবো না হুজুর। হুজুরের সাথে আরো কিছুক্ষণ কথা বলে সবুজের জন্য কিছু তাবিজ কবজ আর পানি পড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে সবেমাত্র, তখনই কোথা থেকে যেন মিনু ছুটে এসে বলল, বুবু কই গেছিলেন আপনি? আপনারে সকাল থেকে দেখতেছি না। সুমাইয়াকে জিজ্ঞেস করাতে ও কইল নানু বাড়ি গেছে। এই প্রথম মিনুকে দেখে প্রচন্ড রাগ আর ঘৃণা হচ্ছে সবুজের মায়ের। ইচ্ছা করছে এই ছলনাময়ী ডাইনিকে এখানেই পুড়িয়ে মারি, কিন্তু ইচ্ছা করলেও সেটা করতে পারছে না। নিজের রাগকে কন্ট্রোল করে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ রে মিনু, মারে একটু দেখবার গেছিলাম, মেলা দিন যাওয়া হয় না, আর দেখবারও পারি না, তাই গেছিলাম। বুবু একা কেন গেছিলেন? আমারে লগে নিয়ে গেলে তো আম্মাকে আমিও একটু দেখে আইতে পারতাম। তোরা খুঁজছিলাম তাই পাই নাই, পরে না পাইয়া একাই চলে যাই। আমি কলে গেছিলাম পানি আনতে। বুবু সবুজের জন্য একটা তাবিজ আনছি, আমি যাই, ওর হাতে বাইন্দা দিয়ে আসি। না, এসব তাবিজ টাবিজ ওর হাতে বাঁধনের দরকার নাই। কথাটা শোনা মাত্রই রাগী ভাবে তাকালো মিনু। মিনুর চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। এটা দেখে বুকের ভেতর ধক করে উঠল সবুজের মায়ের। মিনু মুস্কি হেসে বলল, কেন বুবু, এটা খুব ভালা কবিরাজ, আমি নাম করা কবিরাজের তন লইয়া আইলাম। দেখ মিনু, এত কিছু কইরাও তো সবুজের কোনো উন্নতি হইতাছে না, দিন দিন ওর অবস্থা আরো খারাপ হইয়া যাইতাছে। তাই কইছিলাম খামাখা এসব করণের দরকার নাই, কষ্ট কইরা যখন নিয়ে আইলাম তখন বাইন্দা দেই, যদি কাম হয়। কি কও বুবু? তাইলে আমার কাছে দেব, তাবিজটা আমি বাইন্দা দিমু। না, আমি দিয়ে আহি। ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে হনহন করে চলে গেল মিনু। সবুজের মা মিনুর চলে যাওয়ার পানে চেয়ে আছে। নিজের ছেলের যে সর্বনাশ করেছে তাকে চিনতে পেরেও কিছু বলতে পারছে না, বরং এখনো সর্বনাশ করে যাচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সবুজের মায়ের। চোখ দুটো মুছতে মুছতে ঘরের দিকে এগিয়ে গেল। গৌরব নামের জিনটা সবুজের গলা টিপে ধরে রেখেছে। খুব কষ্ট হচ্ছে ওর, গলা থেকে হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই জিনটার সাথে পেরে উঠছে না। এদিকে ফুসফুসের কাজকর্ম প্রায় বন্ধ হতে চলেছে, একটু বাতাস না পেলে মরেই যাবে ও। সবুজ যখন বুঝতে পারল আজকেই ওর শেষ দিন, তখন বাঁচার আর ব্যর্থ চেষ্টা করলো না, জিনটার কাছে হার মানল। আর তখনই গৌরব সবুজের গলা ছেড়ে দিয়ে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। সবুজের গলা আলগা হওয়াতে লম্বা করে একটা শ্বাস নিয়ে কাশতে শুরু করলো। গৌরব নামের জিনটা হাসি থামিয়ে বলল, আর মাত্র কয়েকদিন, তারপরেই তোকে পরপারে পাঠিয়ে দেব। কিছু সময় সবুজের ওপর অত্যাচার করে অদৃশ্য হয়ে গেল গৌরব। ওর রুমে যে এত কিছু ঘটে গেল, সুমাইয়া বা ওর মা বাবা কেউই তা জানতে পারলো না। অবশ্য ঘুমানোর আগে সবুজের রুমে এসে হুজুরের দেওয়া তদবির দিয়ে গেছে ওর মা। তা সত্ত্বেও জিনটা এসে সবুজের উপর অত্যাচার করে গেল। মনে শান্তি না থাকলে ঘুম কিছুতেই আসতে চায় না। কেমন যেন অস্বস্তি লাগছে সবুজের মায়ের। ঘুমটাও আচমকা ভেঙে গেল। বিছানা থেকে উঠে সবুজের রুমে উকি দিল, দেখলো ছেলেটা ঘুমাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে আবার ফিরে এলো। কিছুতেই অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বারবার হুজুরের বলা কথাগুলা মনে পড়ছে। মিনু কিভাবে ওদেরকে মারার পরিকল্পনা করছে। সবুজের তো যা ক্ষতি হবার হয়ে গেছে, এখন শুধু সুমাইয়াকে নিয়ে চিন্তা। সুমাইয়াকে টার্গেট করেই তো মিনু এত কিছু করছে। না, যেভাবেই হোক মিনুর হাত থেকে সুমাইয়াকে বাঁচাতে হবে। এসব ভেবে বিছানা থেকে আবার উঠে সুমাইয়ার রুমে চলে এলো। ঘুম থেকে সুমাইয়াকে ডেকে তুলল। মা, তুমি এত রাইতে ডাকছো কেন? কি হয়েছে? ভাইয়া ঠিক আছে তো? সুমাইয়ার মুখটা হাত দিয়ে চেপে ধরলো ওর মা। ফিসফিস করে বলল,
সুমা, আমাগো খুব বিপদ। তোরে একটা কথা কই শোন, তোর মিনুকাকে থেকে সব সময় সাবধানে থাকবি। ওরে এড়াইয়া চলবি কাজের বাহানাই। তুই যে ওরে এড়াইয়া চলতাছোস, এইটা যেন ও ঘুণাক্ষরেও বুঝবার না পারে। আর ও কিছু দিলে একদম খাবি না, ওর মিষ্টি কথাই ভুলে যাবি না, মনে থাকবে? কিন্তু কেন আম্মু? মিনু কাকিরে এড়াইয়া চলবো কেন? কাকি তো কত ভালো, আমাগো কত আদর করে। চোখরাঙি ওর মা বলল, আমি যেইটা কইছি সেইটা করবি। আচ্ছা আম্মু, তুমি যা কইছো তাই করমু। অহন যাও, গিয়া ঘুমাও। মেলা রাত হইছে তো। সুমাইয়ার কপালে একটা চুমু দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল। এবার কিছুটা নিশ্চিন্ত হলো সবুজের মা। কিছু সময়ের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন মাটির কলসটা নিয়ে কলপাড়ে গেল পানি আনতে। গিয়ে দেখে মিনু পানি নিয়ে আসতেছে। বুবু, আজকে তুমি পানি নিবার আইছো যে? সুমাইয়া কি করতেছে? সুমাইয়া রামদেব। কথাটা বলে কলস ভরে কোলে উঠিয়ে নিল সুমার মা। তখনই ওনার ফোনটা বেজে উঠল। এক হাত দিয়ে কলস জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ফোনটা বের করে দেখে ওনার বান্ধবী ফোন করেছে। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওই পাশ থেকে উদ্বিগ্ন স্বরে বলল, একটা খারাপ খবর আছে রে। তুই যে হুজুরের কাছে গেছিলি, কাল রাতে সেই হুজুরটা নাক মুখ থেকে রক্ত উঠে মারা গেছে। কথাটা শোনা মাত্রই কোল থেকে কলসটা ঠাস করে পড়ে ভেঙে গেল। সুমাইয়ার মা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, যেন হতভম্ব হয়ে গেছে। মিনু খিলখিল করে হেসে উঠে বলল, বুবু, হুজুরটা মইরা গেল তো, এখন কি হইব বুবু? মিনুর কথাটা শুনে ভয়ে কাঁপতে শুরু করলো সবুজের মা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই কি করে জানলি মিনু? নরম কণ্ঠে মিনু বলল, আমি জানবো না তো কে জানবে বুবু? তুমি যে আমার প্ল্যান যাই না গেছ ওই হুজুরের থেইকা, এইটা তো আমি কালকেই বুঝবার পারছিলাম। বুইরা হুজুরটা তোমার সাহায্য করবার চাইছিল, তাই বেচারাকে মাইরা ফেলাইতে হইল। আর তুমিও যে আমার সিনা ফেলছো, জেনে গেছো সব। এইবার যে তোমারেও মরতে হবে বুবুজান। কথাটা বলে অট্ট হাসিতে ফেটে পড়ল মিনু। সবুজের মা কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলল, কেন এমন ক্ষতি কেন করতেছো সামাগো? আমরা কি করছি তোর? তোমরা তো কিছুই করো নাই বুবু। আমার যে ক্ষমতা চাই, মেলা ক্ষমতা। আমার স্বার্থের লাইগা আমি সব করবার পারি, সব। আমারে মাইরা ফেলা মিনু, তাই দয়া করে আমার পোলা মাইয়ার কোনো ক্ষতি করিস না। দাঁত মুখ শক্ত করে মিনু বলল, তোরে সহ তোর পরিবারের সবাইরে মাইরা ফেলমু। আর সুমার দেহ থেইকা ওর আত্মা তাড়াইয়া মুনিয়ার আত্মা ঢুকাইয়া অসাধ্য সাধন করব আমি। হাসি থামিয়ে সুমাইয়ার মায়ের উপর মন্ত্র পড়ে ফু দিল। সাথে সাথে মিনুর বসে চলে এলো সুমাইয়ার মা। গভীর রাতে অন্ধকার একটা রুমের মধ্যে মন্ত্র আওড়ে যাচ্ছে মিনু। বেশ কিছুটা সময় অতিবাহিত হবার পর বিড়বিড় করে সুমাইয়ার মাকে ডাকতে লাগলো। এদিকে সুমাইয়ার মা ঘুম ঘুম চোখে খাট থেকে নেমে পড়ল। ঢুলঢুল পায়ে এগিয়ে চলল মিনুদের বাড়ির দিকে। সুমাইয়ার মা যে ঘর থেকে বেরিয়ে গেল সেটা কেউই টের পেল না, এমনকি সুমাইয়ার বাবাও না। মন্ত্রমুগ্ধের মতো মিনুর কাছে গিয়ে হাজির হলো। কিরে, চলবে? গল্প কেমন লাগছে তোদের কমেন্ট করে জানাতে ভুলবি না। কমেন্ট করে দে। আর চ্যানেলে যারা নতুন আছিস তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। আর গল্প কেমন লেগেছে সেটা কিন্তু বলতে ভুলবি না, তাহলে কিন্তু তোদের ঘাড়ে মটকাবো আমি।